Good morning, students. Morning, ma'am. Good morning, ma'am. Good morning, ma'am. Morning, ma'am. Good morning, ma'am. Morning, Good ma'am. morning. Happy New Happy Year, New Year, ma'am. হ্যাপি নিউ ইয়ার। আজ আমরা 2021 এর ফার্স্ট ক্লাস, এটা আমাদের শিডিউল ফার্স্ট ক্লাস আমরা শুরু করছি। আগের যে লাস্ট যে কেমিস্ট্রি ক্লাসটা হয়েছিল আমার, তাতে আমি ফুয়েলটা শেষ করেছিলাম। গ্যাসিয়াস ফুয়েল ক রকমের হয়, তাদের কি কম্পোজিশন, কি তাদের ইউজ, সেটা আমি করিয়ে দিয়েছিলাম এবং যতদূর আমার মনে পড়ে টোটাল পিডিএফটাও আমি বোধহয় দিয়ে দিয়েছিলাম। Yes, মানে ma'am. টোটাল যা পিপিটি আমি পড়িয়েছি সেটার পিডিএফ ফর্মে আমি দিয়ে দিয়েছিলাম। ওটাকে একটু ভালো করে সেভ করে রাখবে, হারাবে না। পরীক্ষার সময় পাওয়ার পয়েন্ট গুলোর থেকেও ওই পিডিএফটাই বেশি কাজে আসবে পরীক্ষার আগে যাতে পড়তে। मैम एग्जाम कब हाँ। होगा? वो मालूम नहीं, अभी तक कुछ बताया नहीं स्टेट काउंसिल। जब बता देंगे हम आपको तुरंत बोल देंगे। So today we have start our unit 5. Unit 5 is basically based on electrochemistry. If you check your new syllabus, then unit 5 is electrochemistry, not corrosion, electrochemistry. But in the unit 5 there are two parts. One is electrolysis, that is the Faraday's law type of electrolysis, etc., etc., and the second part is based on corrosion. So today I am focusing on the second part of unit 5. Okay, প্রথম সিলেবাসটা যদি মেলাতে যাও করোশন নামে কিছু পাবে না, কিন্তু সিলেবাসটা যদি দেখো তাহলে দেখতে পাবে যে ইউনিট 5 এর আন্ডারে প্রথম ইলেকট্রোকেমিস্ট্রির পার্টগুলো শুরু হয়েছে, তারপর নিচের দিকে করোশন ক রকমের হয়, হ্যাঁ, কিভাবে করোশনকে প্রিভেন্ট করা যায়, এটসেট্রা এটসেট্রা একটা ছোট অংশ আছে। করোশন আগে আমাদের সিলেবাসে যা ছিল অলমোস্ট তাই আছে, একটা অংশ বাদ দিয়ে। আর এই করোশন চ্যাপ্টারটা থেকে একটা কমপ্লিট কোশ্চেন পরীক্ষার সময় পাওয়া যায়। মানে কমপ্লিট কোশ্চেন মানে 5 নম্বরের করে হবে, টোটাল 5 8 40। তো তোমাদের ওই 5 নম্বরের যে 8খানা করতে হবে তার মধ্যে একটা মোটামুটি ধরতে পারো করোশন থেকে আসতে পারে, কমপ্লিট কোশ্চেন একটা হয় এবং চ্যাপ্টারটা খুব সোজাও। ঠিক আছে, তো এবার আমরা শুরু করতে চলেছি করোশন। সো ফার্স্ট, আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে, অসুবিধা হচ্ছে না। Yes, ma'am. Yes, ma'am, it Yes, is ma'am. visible. সেকেন্ড, ফুল স্ক্রিন হয়েছে। ওকে, তো ফার্স্ট ইজ করোশন। করোশন বলতে আমরা কি বুঝি না, করোশন হচ্ছে বাংলায় যাকে বলে ক্ষয়, ডিগ্রেডেশন অফ এ মেটেরিয়াল। দ্যাট মেটেরিয়াল ইজ জেনারেলি বেসড অন মেটালস। এখানে করোশন কথাটা মূলত অ্যাপ্লিকেবল মেটালের ক্ষেত্রে। মেটালের কোয়ালিটি বা যদি হ্যাঁ কোয়ালিটি বলবো, মেটালের কোয়ালিটি যদি কোনো কারণে ডিগ্রেড করে যায়, ডিগ্রেড ইন দ্য সেন্স যদি চেঞ্জ হয়ে যায়, ডিগ্রেডেশন না আপগ্রেডেশন এটা ডিপেন্ড করে আমাদের পার্সপেক্টিভ থেকে। মানে আমি যে কারণে মেটালটাকে ব্যবহার করছিলাম, এই চেঞ্জ হওয়ার পর সেটা কি আমার আর আগের মতোই কাজে লাগছে না লাগছে না। যদি লাগে দেন ইট ইজ ওকে। যদি মেটালটা আরো উন্নতি হয় তাহলে ইট ইজ কল্ড আপগ্রেডেশন। যদি আমি যে পারপাসে লাগিয়েছিলাম সেটা আজ আমার আর ফুলফিল হচ্ছে না করোশন হওয়ার জন্য, আমাকে ওটাকে ফেলে নতুন ব্যবস্থা নিতে হচ্ছে, then it is called degradation. So degradation is our perspective, but in metal's perspective it is a change from one form to another form. মেটালের রেসপেক্টে এটা হচ্ছে একটা ভাগ থেকে আরেকটা ভাগে ট্রান্সফার হয়ে যাওয়া। দিস ইজ আ ওয়ান টাইপ অফ কেমিক্যাল রিয়াকশন which is done automatically, that is none of our control.
That's why we called it a degradation of metal. আশা করি করোশনটা বুঝতে অসুবিধা হচ্ছে না, হলে কিন্তু বলবে, আগের মতনই মাইক্রোফোন অন করে বলবে। So corrosion is the degradation of a material, mainly of metals, and mainly the degradation happens to transform the metal from its original form to another form. So this is corrosion. এই হচ্ছে আমাদের আজকের টপিক। ফার্স্ট চলে আসি, হোয়াট ইজ corrosion? corrosion বলতে আমরা কি বুঝি? ওকে, সো corrosion is defined as a gradual destruction of a material. ভালো করে দেখো, এটা একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন, তোমরা এটাও পরীক্ষায় লিখতে পারবে, কোনো অসুবিধা নেই, পরে আমি দিয়ে দেবো, এখন ছবি তোলার বা কিছু করার দরকার নেই। So corrosion is defined as a gradual destruction of a material, a substance or an entity, usually by solution or any other chemical process. তাহলে corrosion বা ক্ষয় হচ্ছে একটা ক্রমাগত অবক্ষয় একটা মেটেরিয়ালের, যেটা কিনা কোনো সলিউশনের সংস্পর্শে আসার জন্য হয়েছে, কিংবা কোনো কেমিক্যাল, কোনো রাসায়নিক বিক্রিয়ার মধ্যে ঢুকে পড়েছে, তার জন্য হয়েছে। দ্যাট ইজ corrosion. corrosion শব্দটা আমরা সকলেই পরিচিত, এমন কোনো মানুষ নেই যে corrosion লাইফে দেখেনি, ঠিক আছে? ছবিগুলো দেখলে খানিকটা ক্লিয়ার হয়ে যাবে। ছবি তোমাদের অবশ্যই পরীক্ষার সময় লাগবে না, এটা শুধুই আমি তোমাদের বোঝার জন্য দিয়েছি। তো দিস ইজ কল্ড corrosion, যাকে আমরা বাংলা ভাষায় বলি মরচে পড়া। মরচে ইজ আ টাইপ অফ corrosion. corrosion যে শুধু মরচে পড়লেই হয় তা নয়, corrosion বহু রকমের হয়। আমরা আমাদের বাড়িতে গ্রিলে, লোহার জিনিসপত্রে যেগুলো দেখে থাকি, দিস ইজ আ টাইপ, a small part of corrosion, সেটাও আমরা আসবো পরে। তো যেহেতু আমরা এই ছবিগুলোই বেশি corrosion বলতে চিনি, তাই আমি এইগুলোই দিয়েছি, যেটা দেখলে বুঝতে পারবে what is corrosion. So corrosion is defined as the gradual destruction of a material, generally a metal, due to presence of any solution or any environment that undergoes chemical process. corrosion কোনো মেটাল কোনো সলিউশনের সংস্পর্শে এসলে, কিংবা কোনো রাসায়নিক বিক্রিয়ার অন্তর্গত হয়ে গেলে, সে যদি ক্ষয় পেয়ে যায়, তাহলে তাকে আমরা corrosion বা ক্ষয় বলে থাকি। ক্লিয়ার এই অবধি? নেক্সট, হোয়াট আর দ্য কজেস অফ corrosion? corrosion-এর কারণ কি, কি কারণে হয়? all metals except the noble metals have some free energy, and this free energy of a metal, a pure metal, the free energy will be always higher than its corresponding compound. Due to the presence of free energy of metals, they have a tendency to participate in any reaction. This tendency followed corrosion. বাংলায় বলি, যে কোনো মেটাল, নোবেল মেটাল গুলো বাদ দিয়ে, ঠিক আছে, আমি পিরিয়ডিক টেবিলে যদি চলে যাই, যেগুলো নোবেল মেটাল, হিলিয়াম, নিয়ন, ওদের কথা হচ্ছে না, ওরা ইনার্ট। তো অল মেটালস, যে কোনো ধাতু, আমরা যাদের লোহা, ক্রোমিয়াম, নিকেল, হ্যাঁ, এই জিঙ্ক, ম্যাগনেসিয়াম, কপার, তারপরে সিলভার, গোল্ড, এইগুলো নিয়ে বলছি। অল মেটালস এবং তাদের পিওরেস্ট ফর্ম, মানে আমি যদি একটা জিনিস তোমরা হয়তো জানো, যে লোহা যদি খুব একদম পিওর হয়, 100% পিওর হয়, তাহলে কিন্তু অতটা corrosion-এর চান্সেস থাকে না। আয়রন, আমরা যে আয়রন গুলোকে মরচে পড়তে দেখছি, তার মানে এরা, একটা কথা ঠিক, যে এরা কেউ পিওর নয়, they have either alloy or some impurities. So if the iron will be 100% pure, then corrosion is not possible, and that we considered as noble metal. এখানে সেই পিওর আয়রনকে নিয়ে কিন্তু আমরা ডিসকাস করছি না, এটা মাথায় রাখবে।
পিওর আয়রনের মরচে পড়ে না। কিন্তু মরচে কোথায় পড়ে? তুমি যে আয়রনটা ব্যবহার করেছো সেই আয়রনের মধ্যে যদি কোনো অন্য মেটাল মিশে থাকে বা কোনো ইমপিউরিটিস থেকে থাকে, কোনো অধাতু থাকে, then there is a chance of corrosion. So all metals except সমস্ত ধাতু তাদের পিওরেস্ট ফর্মে যদি না থাকে, বাংলাটা শুনে নাও, সমস্ত ধাতু যদি তাদের পিওরেস্ট ফর্মে না থাকে তাহলে তাদের মধ্যে কিছুটা ফ্রি এনার্জি থাকে। এই ফ্রি এনার্জিটা সবসময় চায় তারা খরচ করতে। খরচ তারা কিভাবে করবে? কিছু রিয়াকশন করবে তারা। মেটালের একটাই কাজ, আশেপাশে যাকে পাবে যদি সম্ভব হয় তার সাথে রিয়াকশন করে ফেলা। এই রিয়াকশন করতে গিয়ে কি হয়, মেটালটা যে অবস্থায় ছিল সেই অবস্থায় আর থাকে না, খুব স্বাভাবিক। যার ফলে আমরা মানুষ যে পারপাসে মেটালটাকে ব্যবহার করছিলাম সেই পারপাসটা হয়তো আমার আর সার্ভ হচ্ছে না। সো দিস ইজ দ্য কজ অফ করোশন। করোশন কিন্তু একটা আর পাঁচটা রিয়াকশনের মতনই একটা রিয়াকশন। এই রিয়াকশনের জন্য আমাদের প্রবলেম ক্রিয়েট হয়। তো দ্যাটস ওয়াই আমরা এটাকে কনসিডার করি ক্ষয় বা করোশন হিসাবে, ডিগ্রেডেশন হিসাবে। আদারওয়াইজ ইট ইজ আর জাস্ট নর্মাল কেমিক্যাল রিয়াকশন। সো একটা দেখো, আমি ইকুয়েশন তোমাদের জন্য লিখেছি তোমাদের বোঝার সুবিধার জন্য। মেটাল transferred to metallic compound. During the formation, they release or produce some energy. And this transformation results corrosion. এখানে আমি অক্সিডেশন দিয়েছি কেন না, অক্সিডেশন একটা বড় পার্ট করোশন হওয়ার জন্য। আমরা যত করোশন দেখি তাদের একটা বড় অংশ অক্সিডেশনের জন্য হয়। বাট অক্সিডেশন ছাড়া যে আর কোনোভাবে হয় না এটা কোনো কথা নয়, হাইড্রোজেনের জন্যও হয়। বাট এখানে আমি একটা এক্সাম্পল শো করেছি। ধরো তুমি একটা খুব সহজ ভাবে বলি, এটা জানলায় গ্রিল বসিয়েছো, ঠিক আছে? শোনা যাচ্ছে তো আমার কথা? একদম নিস্তব্ধ। Yes, Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ধরো আমি একটা গ্রিল বসিয়েছি, লোহার গ্রিল। লোহার গ্রিল বসালে কি হয়, প্রথম মিস্ত্রি গ্রিলটা বসিয়ে গেল, তারপরে আমরা কি করি, একটা রেড লেড বলে একটা কোটিং হয়, অরেঞ্জ অরেঞ্জ দেখতে হয় দেখতে, PB3O4। সেই রেড লেড দিয়ে আমরা ওটাকে কোটিং করি। কেন? কোটিংটা কিন্তু আমার করার কথা নয়। আমি অর্ডার করেছিলাম আয়রন, আমি তো বলিনি আয়রনের কোন কোয়ালিটি। তো পিওরেস্ট ফর্ম আমি যদি তোমাকে প্রোভাইড করি তাহলে তোমার কিন্তু রেড লেড দেওয়ার কোনো প্রয়োজন টেকনিক্যালি পড়ে না। বাট আমরা একটা দিই কেন না, দিস ইজ অ্যাক্ট অ্যাজ আ কোটিং। এটা একটা কোটিং হিসাবে কাজ করবে, যে কোটিংটা তোমার ফার্দার কোনো রিয়াকশনের হাত থেকে ঠেকাবে। এইবার ধরো আমি কোটিংটা দিলাম না, বা কোটিং এরও তো ভেজাল হয়, যারা একটু এই ধরনের জিনিসপত্রে নজর রাখো দেখতে পাবে। ধরো কোটিংটা দিলাম না, আয়রনটা পিওর আয়রনের গ্রিল আমি লাগিয়েছি, লাগিয়ে তারপর আমি আর কিছু করিনি, ওকে ওইভাবেই রেখে দিয়েছি। বছর ঘুরে গেছে, 1 বছর 2 বছর হয়ে গিয়েছে, বৃষ্টি হচ্ছে, রোদ পাচ্ছে, কখনো ওয়েদার ড্রাই, কখনো ময়েশ্চার, কখনো রেইন, কখনো টু মাচ রেইন, বিভিন্ন ওয়েদার একটা গ্রিল কি কি ঘুরে গেছে বলেন বুঝতে পারলাম না। আপনিই তো বললেন প্রোটিনটা ঘুরে। এই তো ঢুকেছো, দাঁড়াও একটু বসো তবে তো বুঝবে। বছর বছর, একটা সাল, একটা গ্রিল লাগাবার পর বেশ কিছু সময় কেটে গেছে। তাহলে কি হচ্ছে যে বেশ কিছু দিন কেটে গেছে, ওটা রোদ জল ঝড় পেয়েছে, পাওয়ার পর তুমি দেখতে পাচ্ছ ওর উপর আস্তে আস্তে মরচে পড়ছে। আমি আগে যে ছবিগুলো দেখিয়েছিলাম ঠিক সেরকম একটা চেঞ্জেস। তুমি যেভাবে লাগিয়েছিলে ওপরে একটা স্কেলিং মতো হয়ে যাচ্ছে, একটু হাত দিয়ে স্ক্র্যাচ করলে বা কিছু একটা ধারালো জিনিস দিয়ে স্ক্র্যাচ করলে খানিকটা উঠে চলে আসছে, তো এইরকম হচ্ছে। তো এটা কেন হচ্ছে না, আমি যখন আয়রনটা লাগিয়েছিলাম, যে গ্রিলটা আমি ফিট করেছিলাম, সেই গ্রিলটার বা সেই আয়রনটার মধ্যে দ্যাট ইজ নট ইজ পিওর ফর্ম, কিছুটা মিক্সচার ছিল। সেটা কি মিক্সচার ছিল যে দিয়েছে বা যে বানিয়েছে সেই বলতে পারবে, এটা বাইরের লোকের বলা সম্ভব নয় উইদাউট টেস্টিং। মেবি হয়তো আয়রনের মধ্যে যেটা করে খানিকটা কপার মেশায়, খানিকটা জিঙ্ক মেশায়, মাঝে মাঝে ওই নিকেল ক্রোমিয়াম মিশিয়ে দেয়। হ্যাঁ, এরকম কি করে, মেশানোরও একটা
ভালো দিক আছে, সেটা পরে আসবো, যেটাকে অ্যালয় বলে। কিন্তু এই মেশানোটা যদি প্রপার কম্পোজিশনে না হয়, প্রপার সায়েন্টিফিক ওয়েতে না হয়, তাহলে কি হবে, যখন বাইরে ঝড় জল হচ্ছে বা নর্মাল এয়ারে যখন অক্সিজেন আসছে, বৃষ্টির সময় যখন ওয়াটার আসছে, এই ওয়াটারের সাথে এয়ারের অক্সিজেনের সাথে ওই আয়রনটা কি করছে, রিয়াকশন করে যাচ্ছে। আয়রন যত না রিয়াকশন করছে, আয়রনের মধ্যে যে সেকেন্ড মেটালটা ছিল, মেবি কপার, যাই হোক, সে কি করছে, বেশি মাত্রায় রিয়াকশন শুরু করে দিচ্ছে আয়রনের সাথে, উইথ দ্য হেল্প অফ দ্য এয়ার অর ওয়াটার। এই যে রিয়াকশনটা ভেতরে হচ্ছে, তুমি এই জিনিস দেখতে পাবে না রিয়াকশন হতে, তুমি কি দেখবে, আফটার আ সার্টেন টাইম ওর ওপর রিয়াকশন হয়ে একটা স্কেলিং ফর্ম করে গেছে। এই স্কেলিংটা ফর্ম করার জন্য কি হচ্ছে, করোশন দেখা দিচ্ছে। এবার তোমার আমার ক্ষতিটা কি, যে গ্রিলটা আমি লাগিয়েছিলাম, যে আয়রনটা আমি লাগিয়েছিলাম, সে আস্তে আস্তে কম্পাউন্ড ফর্মেশন হয়ে হয়ে পাতলা হয়ে যাচ্ছে। গ্রিলটা লাগাবার পারপাসটা কি ছিল, যে প্রোটেকশন। আয়রনটার যে স্ট্রেংথ আছে, সে একটা সার্টেন প্রোটেকশন দেবে। সেই প্রোটেকশনটা, ও তো আস্তে আস্তে কম্পাউন্ড ফর্ম হয়ে গেছে, ও পাতলা হয়ে গেছে, ফ্র্যাজাইল হয়ে গেছে, ওর সেই কোয়ালিটি নেই প্রোটেকশন দেওয়ার। তো তুমি আমি যে পারপাসে গ্রিলটা লাগিয়েছিলাম, সেটা আর সার্ভ হলো না। তো সেটা হচ্ছে করোশন। মেটালের রেসপেক্টে দেখতে গেলে, ইট ইজ আ ট্রান্সফর্ম অফ মেটাল অর আয়রন টু মেটাল অক্সাইড অর আয়রন অক্সাইড। আয়রনটা হয়তো ও বেচারা আয়রন অক্সাইডে কনভার্ট হয়ে গেছে, ও হারিয়ে কোথাও যায়নি, ও আয়রন থেকে আয়রন অক্সাইড হয়ে গেছে। বাট তুমি যে স্ট্রেংথের জন্য লাগিয়েছিলে, সেটা কিন্তু ওই আয়রন অক্সাইড আর দিতে পারছে না। তো দিতে পারছে না বলেই এটা আমাদের চোখে করোশন, এটা আমাদের চোখে করোশন। সো দিস ইজ দ্য কজ অফ করোশন। ইন সিম্পল ওয়ে, দিস ইজ দ্য কজ অফ করোশন। এইবার আমার সকলের কাছে প্রশ্ন, আমি এর নেক্সট ফেজে চলে যাব। তোমরা করোশন কাকে বলে, কিভাবে হয়, এটা বুঝতে কি কারোর কোনো অসুবিধা আছে? তো মিনিট 5 টাইম দিচ্ছি, বলতে পারো। ম্যাম এটা আরেকবার Hello, বললে ma'am. ম্যাম Hello. স্টার্টিংটা বা হ্যাঁ বলো, এটা বলো, বললে ভালো শুনছি। হয়। Ma'am, what is corrosion? এটা একবার বলতেন। ম্যাম করোশনটা রিপিট আরেকবার করলে যদি ভালো হবে। রিপিট করলে ভালো পরে হতো ঢুকেছো ম্যাম। না, পরে ঢুকেছো? ইয়েস ম্যাম একটুখানি নেটওয়ার্ক ইস্যুর জন্য পরে হ্যাঁ। ঢুকছি। আচ্ছা, বুঝেছি। তো দেখে নাও খুব ঝটপট, তার মানে যারা ছিলে তাদের বুঝার কোনো অসুবিধা নেই, যারা বুঝতে চাইছো তারা পরে ঢুকেছো, তো খুব কুইক একটু দেখে নাও। Corrosion is a gradual destruction of a material due to act or due to react with any solution or any other chemical reaction. Corrosion বা ক্ষয় হচ্ছে একটা ক্রমাগত অবক্ষয় একটা মেটেরিয়ালের, জেনারেলি একটা মেটালের, যেটা কিনা কোনো দ্রবণ বা কোনো কেমিক্যাল রিয়াকশনের মধ্যে পড়ার জন্য হয়ে থাকে। Attributed to a chemical process, that means কোনো কেমিক্যাল রিয়াকশনে পার্টিসিপেট করার জন্য হয়ে থাকে, that is called corrosion. সহজ ভাষায় করোশন বা ক্ষয়, যাকে বাংলায় ছোটবেলায় পড়ে এসছো বিজ্ঞানে ক্ষয়, সেটা একটা কেমিক্যাল, একটা রাসায়নিক বিক্রিয়া, যে রাসায়নিক বিক্রিয়াটা পারিপার্শ্বিক কোনো উপাদানের সংস্পর্শে আসার জন্য হয়েছে, এবং এতে যে মেটালটা আমরা ব্যবহার করছিলাম তার গুণগত মান লোপ পেয়েছে, অবক্ষয় হয়েছে, তাই এটা করোশন। করোশনের একটা দুটো জেনারেল পিকচার দিয়েছিলাম যাতে সহজে ছেলেপুলে বুঝতে পারে। নেক্সট পড়িয়েছিলাম হোয়াট আর দ্য কজ অফ করোশন। সেখানে ছিল যে মেটাল যদি খুব পিওর হয়, 100% পিওর হয়, তাহলে সেটা করোশন হবে না। তার মধ্যে যদি কোনো ইমপিউরিটিস বা অন্য কোনো মেটাল ইমপ্রপার অ্যামাউন্টে মেশানো থাকে, এই ইমপ্রপার অ্যামাউন্টটা কিভাবে বুঝবো সেটা পরে আসছি। যদি ইমপ্রপার অ্যামাউন্টে মেশানো থাকে, তাহলে তার একটা গুণগত মান বা রিয়াকশন হওয়ার চান্সেস থাকে। এই ইমপিউরিটি বা অশুদ্ধি থাকার জন্যই রিয়াকশনটা অ্যাগ্রাভেট করে, রিয়াকশনটা হয়, এবং যার ফলে করোশনটা এগোয়। করোশন মেটালের বেশি হয়, মেটালিক কম্পাউন্ডের কম হয়, কারণ মেটাল যখন শুধু ধাতু অবস্থায় থাকে তখন তার এনার্জি বেশি থাকে। এই যে আমরা সকালে এখন 10টার সময় পড়তে বসেছি,
আমাদের সকলের এখন ছেলেপুলে তোমাদের সকলের এখন এনার্জিটা হাই। ঘুমিয়ে উঠে চান করে, কেউ চান না করে, যাই হোক, তো খেয়ে দিয়ে আমরা বসেছি। আমাদের সকলের এখন কি হয়েছে, এনার্জিটা হাই। এনার্জি হাই বলে আমরা সকলে এখন কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল যার যা আছে সামনে বসে পড়েছি, বসে পড়ে পড়াশোনাটা করছি। আস্তে আস্তে যত টাইম ফ্লো হবে কি হবে, আমাদের এনার্জিটা ইউজড আপ হতে থাকবে। ইউজড আপ হয়ে কি হবে, ব্রেনের মধ্যে কিছু ডেটা যাবে, কিছু পড়াশোনা ঢুকবে। তো তুমি যে খালি ব্রেন নিয়ে বসেছিলে সেটা কিছুটা ট্রান্সফর্ম হয়ে যাবে, কিছুটা কম্পাউন্ড ফর্মেশন হয়ে যাবে। মানে কম্পাউন্ড মানে কিছু পড়াশোনা ঢুকে যাবে। এই পড়াশোনা ঢুকে যাওয়ার জন্য কি হবে, তোমার যে এনার্জি সকাল 10টায় ছিল 2-3 ঘন্টা বাদে সেই পরিমাণ এনার্জি আর থাকবে না। তো এখানেও তাই, বোঝা গেল মানুষের ক্ষেত্রে করোশন অ্যাপ্লিকেবল নয়, করোশন ইজ অ্যাপ্লিকেবল ফর মেটাল। এটা জাস্ট আমি একটা রিয়াকশন বা ফ্রি এনার্জি বোঝাবার জন্য বললাম। নেক্সট চলে আসি ইরোশন। এটা সিলেবাসের মধ্যে, যদি সিলেবাসটা চেক করো পাবে না, কোথাও লেখা নেই, আগেও লেখা ছিল না। কিন্তু আমি বেশ কয়েক বছর দেখেছি এটা কোশ্চেন হিসাবে চলে আসে। কোথা থেকে আসে আমি জানি না, কিন্তু যেহেতু আসে, যে বছর আমি প্রথম দেখি ইরোশনের কোশ্চেন আসতে, তার পরের বছর থেকে আমি এটা পড়াতে শুরু করি। তো এবারও আমি করিয়ে দিচ্ছি, আশা করি এবারও এটা বাদ যাবে না। কারণ কোশ্চেন সেটার একই থাকবে, সিলেবাস চেঞ্জ করেছে হয়তো 5 জন, কিন্তু কোশ্চেন আগে যারা করতো তারাই করবে। So what is erosion? Erosion is a physical process where the soil materials or the loosened materials of earth crust are wiped out from one place to another place due to action of wind, water, etc. বাংলাটা হলো এইরকম, ইরোশন একটা ফিজিক্যাল প্রসেস, মানে এখানে কোনো কেমিক্যাল রিয়াকশন নেই, বা সহজ কথায় কোনো কেমিস্ট্রি নেই। এটা একটা ভৌত প্রক্রিয়া যেখানে মাটি বা পৃথিবীর উপরিভাগের যে আলগা বস্তুগুলো থাকে সেগুলো বায়ু মানে বাতাস কিংবা জলের প্রভাবে এক জায়গা থেকে উড়ে অন্য জায়গায় চলে যায়। এবং এই ঘটনাটাকে বলা হয় ইরোশন, বা বাংলায় বলে, কেউ বলতে পারবে বাংলায় কি বলে? পড়েছো, জিওগ্রাফিতে পড়েছো? না, ধস হচ্ছে ল্যান্ডস্লাইড। এটা হচ্ছে ভূমিক্ষয়। মৃত্তিকা অবক্ষয়। হ্যাঁ, অবক্ষয় না, ভূমিক্ষয়, এক কথায় ভূমিক্ষয়। আগেরটা ছিল ক্ষয়, করোশন ইজ ক্ষয়, ইরোশন ইজ ভূমিক্ষয়। পড়েছো সকলে? তো সে ইরোশন বা, আরে কার মাইক্রোফোন অন আছে বলো তো? হ্যাঁ, সে রাস্তা দিয়ে যাচ্ছ টাচ্ছ। শুভ অধিকারী বোধহয়। মৃত্তিকা অবক্ষয়। হ্যাঁ হ্যাঁ, ওই টাইপেরই। ভাই শুভ, তোর মাইকটা অফ কর। হ্যাঁ, শুভ অধিকারী রাস্তাঘাটে আছো, কোথাও আছো, একটু নয়েজ হচ্ছে, হ্যাঁ এবার ঠিক আছে। সো ইরোশন হচ্ছে কি, ইরোশন ইজ আ ফিজিক্যাল প্রসেস। ভূমিক্ষয় হচ্ছে একটা ভৌত প্রক্রিয়া যেখানে কোনো কেমিস্ট্রি বা কোনো রাসায়নিক বিক্রিয়ার সাথে সম্পর্ক নেই। এটা মেটালের জন্য অ্যাপ্লিকেবলও নয়, এটা হয় মাটির জন্য, যেখানে পৃথিবীর উপরিভাগের আলগা বস্তুগুলো, হতে পারে সেটা মাটি, হতে পারে সেটা ধুলো, যে কোনো কিছু যদি কোনো ঝড়ের সময়, বৃষ্টির সময় ধুয়ে গিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, তাকে আমরা বলবো ভূমিক্ষয় বা ইরোশন। তাহলে নেক্সট আমাদের যেটা পরীক্ষায় কোশ্চেন আসে, ডিফারেন্স বিটুইন করোশন এন্ড ইরোশন, বা আরেকটা কোশ্চেন খুব আসে, বা প্রশ্নটা আসে, এই প্রশ্নটা আসতো, আসে বলাটা ভুল, আসতো এইরকম, যে হোয়াট ইজ ইরোশন এন্ড হাউ ইট ইজ ডিফার ফ্রম করোশন। বা অনেক সময় উল্টে দেয়, যেহেতু চ্যাপ্টারটা করোশনের ওপর, প্রশ্নটা এরকম আসে, হোয়াট ইজ করোশন, তুমি লিখলে ডেফিনেশন, যেটা প্রথম স্লাইডে দেখিয়েছিলাম। তারপরের কোশ্চেনটা আসে, হাউ ইট ইজ ডিফার ফ্রম ইরোশন, তুমি এটাকে ইরোশনের থেকে আলাদা করবে কিভাবে। তো এই জন্য আমাকে প্রথম যেটা করতে হবে, ছেলেপুলেকে বোঝাতে হবে ইরোশনটা কি, বোঝালাম। এইবার পরের প্রশ্নটা হচ্ছে, হাউ ইট ইজ ডিফার ফ্রম ইরোশন, মানে করোশন কিভাবে ইরোশনের থেকে আলাদা হয়। আমি পড়াই যেভাবে, ধরে রাখো কোশ্চেন যেরকম আসে সেইভাবেই আমি স্টেপে স্টেপে যাই, আমি খুব একটা এক্সট্রা বা
মানে ইলাবোরেট ডেসক্রিপশনে যাই না, তোমাদের পরীক্ষায় লিখতে যতটুকু লাগবে, তোমাদের পরবর্তীকালে ইঞ্জিনিয়ারিংটাকে বুঝতে যতটুকু লাগবে, আমি সেইভাবেই পড়াই এবং কোশ্চেন অ্যান্সার ফর্মে পড়াই। পরীক্ষার সময় এইভাবেই পড়ে যাবে, এগুলোই ধরে রাখো কোশ্চেন অ্যান্সার। এই হচ্ছে ডিফারেন্স। খুব সহজ কথায় আমি তোমাকে টেবুলার ফর্মে দেখাচ্ছি। পরীক্ষার সময় তুমি যখন আসবে হাউ ইট ইজ ডিফার ফ্রম করোশন, হাউ মানে হোয়াট ইজ করোশন তো লিখলে, তারপর দেয় যে হাউ ইট ইজ ডিফার ফ্রম ইরোশন, তো তুমি দুটো আলাদা আলাদা প্যারাতেও লিখতে পারো, নো প্রবলেম। এরকম ভাবে ট্যাবুলার ফর্মেও দিতে পারো, দ্যাটস আপ টু ইউ। এই রেঞ্জে এসে আর লোকে অত দেখে না যে টেবিল করছে কি করছে না। তুমি তোমার কথা পরীক্ষার সময় বলে রাখি, যে কোনো সাবজেক্ট, কেমিস্ট্রি ফিজিক্স যে কোনো সাবজেক্ট বলে রাখি, খুব মানে ভাটাতে যাবে না। তোমরা যে একটা জিনিস ছেড়ে এসছো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, সাহিত্য জিনিসটা ছেড়ে এসছো। তো খাতায় যখন লিখবে 2 নম্বর না 3 নম্বর নাম্বার তো অবশ্যই দেখবে, তার সাথে যদি নাম্বার বাড়ে কমে চেষ্টা করবে বাড়ানো কমানোটা ইনফরমেশন দিয়ে করতে, গল্পের মতন লিখবে না। গল্প কেউ পড়ে না। আমরা যখন ইন্টারনালি খাতা দেখি তখনও গল্প পড়ি না, একবার ওপর থেকে তাকালেই বুঝতে পারি মেটেরিয়াল আছে না গল্প আছে। যেরকম যে খাতা দেখবে, অন্য কলেজের লোক ফাইনাল খাতা যখন দেখবে, কে দেখবে জানি না, হয়তো অন্য জেলায় অন্য শহরে বসে খাতা দেখে এসেছে, সে যখন দেখবে সে তখন একসাথে 300 400 500 কখনো 1000 খাতাও দেখে, সে তো আরোই দেখবে না তোমার গল্প। ঠিক আছে, তো গল্প দেবে না, খুব সহজে একদম কম্প্যাক্ট ফর্মে দেবে। So what is difference between corrosion and erosion, or how we can separate these two things? The first one দেখো, বাঁদিকের কলামটায় দেখো, corrosion it is a chemical process. corrosion হচ্ছে একটা, এই যে আমি দেখো অ্যারোটা দিয়েছি, corrosion is a chemical process, whereas erosion is a physical process. erosion হচ্ছে একটা physical process. corrosion এ chemical reaction আছে, রাসায়নিক বিক্রিয়া আছে, বাট ইরোশন বা ভূমিক্ষয়ে কোনো রাসায়নিক বিক্রিয়া নেই, এখানে হচ্ছে তোমার ভৌত প্রক্রিয়া, মানে গায়ের জোরে কিছু হচ্ছে, কোনো বিক্রিয়া নেই, ঠেলাঠেলিতে হচ্ছে। সেকেন্ড, corrosion is applicable for metal. corrosion যেটা আমাদের টপিক, সেটা শুধু মেটালের জন্য প্রযোজ্য, বাট erosion is applicable for soil and rock. পাথর, মাটি এইসবের জন্য প্রযোজ্য। corrosion it never change its place, এটা একটা বড় তফাৎ। corrosion কখনো জায়গা পরিবর্তন করে না। লোহার ওপরে মরছে, কোনোদিন লোহার থেকে দূরে পড়তে দেখেছো? দেখোনি, লোহার ওপরেই পড়েছে। বাট ইরোশন অলওয়েজ চেঞ্জ ইট প্লেস, ইরোশন সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যায়। বন্যার পর, যারা বন্যা দেখে অভ্যস্ত বা দেখেছো, বন্যার পর মাটি নদীর দুধারে বা যখন মাঠের মধ্যে জল ঢুকে যায়, জল ঢোকার আগে মাটির ওপরের যে চেহারা থাকে, বন্যা সরে যাওয়ার পর, জল নেমে যাওয়ার পর কিন্তু মাটির আর সেই চেহারা থাকে না। কেন না, মাটির উপরের অংশটা ওই জলের স্রোতে ধুয়ে বেরিয়ে গেছে, তাকে আর খুঁজে পাবে না। বাট করোশনে কিন্তু নতুন যে ফরমেশনটা হলো সেটাকে তুমি দেখতে পাবে যে কি হলো। ইরোশনে শুধু দেখবে ধুয়ে চলে গেল, কোথায় গেল কেউ জানে না। দিস ইজ দ্য মেইন ডিফারেন্স। আমার চোখে এটা হচ্ছে একটা বড় তফাৎ, যেটা আমরা আমাদের চোখ ধরতে পারি, কেমিক্যাল ফিজিক্যাল আমাদের চোখ ধরতে পারে না, বাট প্লেস চেঞ্জ হচ্ছে কিনা সেটা আমাদের চোখ ধরতে পারে। লাস্ট হচ্ছে ইট ইজ অ্যা পার্ট অফ কেমিস্ট্রি, মানে এটা একটা কেমিস্ট্রির পার্ট, ইজ আ পার্ট অফ কেমিস্ট্রি, বাট ইরোশন ইজ আ পার্ট অফ জিওগ্রাফি। এটা একটা ভূগোলের বস্তু, এটা কেমিস্ট্রি নয়, এটা হতে পারে না কেমিস্ট্রির মধ্যে। কোশ্চেনটা আসে তাই আমি করাচ্ছি, বোঝা গেল? নেক্সট চলে আসি টাইপ। হোয়াট আর দ্য টাইপ অফ করোশন? করোশন করকমের হয়, হলো। ফার্স্ট, কেমিক্যাল করোশন। প্রথম হলো কেমিক্যাল করোশন, অর্থাৎ যে করোশন শুধুমাত্র একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে। কোনো একটা কেমিক্যাল, যাকে তোমরা কেমিক্যালস বলো, সলিউশন হোক বা যে কোনো কিছু হোক, একটা কেমিক্যাল এসে পড়েছে, তার সাথে মেটালটা রিয়াকশন করে গিয়েছে, করোশন হয়ে গিয়েছে, দ্যাট ইজ কল্ড কেমিক্যাল করোশন। এটা হতে পারে এয়ার, হতে পারে কোনো সলিউশন। ধরো একটা কথা বলি, এটা উদাহরণ, এটা একটা
ইমাজিনারি এক্সাম্পল, সেটা হচ্ছে একটা জাহাজ যাচ্ছে সমুদ্রে, জাহাজের তলায় একটা ছোট অংশে একটা মেটাল লাগানো আছে, ঠিক আছে? এবার সেই মেটালটা দীর্ঘদিন ধরে সমুদ্রে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, কি হচ্ছে সমুদ্রের জলে কি থাকে আমরা জানি, সল্ট থাকে। সল্ট ইজ আ গুড কেমিক্যাল অর রিয়াকশন। সল্ট ওয়াটার খুব ভালো রিয়াকশন করতে পারে, খুব ভালো সলভেন্টের কাজ করে। সলভেন্ট তো তোমরা পড়েছো, যার ভেতর কোনো জিনিস সহজে গুলে যায়। তো সি ওয়াটার ইজ আ গুড সলভেন্ট। So when we use the metal part at the bottom of the ship, the metal is reacting with the sea solution or the salted solution of water. And after a long time, you will find that the metal will be thinner or at last it will vanish. একটা জাহাজ যাচ্ছে, জাহাজের তলায় একটা মেটাল ছিল, সেই মেটালটা দীর্ঘদিন সমুদ্রের জলের মধ্যে দিয়ে যেতে 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 দেখা যাচ্ছে ওই মেটালটা থিকনেসটা কমছে, পাতলা হয়ে যাচ্ছে, এবং হতে 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 একটা টাইমে দেখবে ওটা নেই। কি হয়েছে এখানে? মেটালটা একটাই ছিল, ওর সাথে অন্য কোনো মেটাল কিন্তু ছিল না। মেটালটা পিওর ছিল কি ছিল না সেটা পরে, ওটা অন্য টপিক, ওটাতে যাচ্ছি না। আমি বলতে চাইছি শিপের নিচে, শিপ যদি কাঠের হয় ধরে নি, তাহলে কাঠের নিচে বা ফাইবারের নিচে ওই একটাই মেটাল ছিল, আমি অন্য কোনো মেটাল লাগাইনি। তাহলে ওই মেটালটা কি করে রিয়াকশন, কোথায় গেল? খুলে গেল? খুলে যায়নি, জলে ভেসে চলে যায়নি। ও হয়েছে যেটা, সেটা হচ্ছে সমুদ্রের জলের যে অতিরিক্ত নোনাভাব তার সাথে রিয়াকশন করে গেছে। দীর্ঘদিন ওই টাচে কন্ট্যাক্টে থাকার জন্য ও তো ওই কন্ট্যাক্টের বাইরে আসতে পারছে না, সবসময় ওই কন্ট্যাক্টেই থাকছে। থাকার পর রিয়াকশন হয়ে 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 ওটা দেখবে পাতলা হয়ে গেল, পাতলা হতে 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 একসময় ওটা আর নেই। সো দিস ইজ কেমিক্যাল করোশন। এখানে সল্ট ওয়াটারটা কেমিক্যালের কাজ করছে। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি, বলে বলতে পারো। নেক্সট ইজ ইলেকট্রোকেমিক্যাল করোশন। এই কেমিক্যাল শব্দটার আগে একটা ইলেকট্রো কথাটা বসানো আছে। কেন? এই কেমিক্যাল রিয়াকশনে কিছু ইলেকট্রন ট্রান্সফার ইনভলভ থাকে, এখান থেকেই টুইস্ট। কিছু ইলেকট্রনস, মানে ইলেকট্রনস ট্রান্সফার হচ্ছে ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার প্লেস, তাহলে এখানে দুটো জায়গার সম্ভাবনা তৈরি হচ্ছে। আগে যেমন কি জাহাজের নিচে যে মেটালটা ছিল সেটা সমুদ্রের জলের সাথে রিয়াকশন করে গেছিল, দ্যাট ইজ সিম্পল। এইখানে কি হচ্ছে, there is a transfer of electron, chances of electron between where, between two metals, and the solution is helping to transfer those electrons. ইলেকট্রোকেমিক্যালে কি হচ্ছে ভালো করে বোঝো। এবার সমুদ্রের নিচে যে জাহাজটা যাচ্ছিল, এবার একটা নতুন জিনিস কল্পনা করো, সেই জাহাজটাই যাচ্ছে, জাহাজের নিচে আমি মেটাল দিয়েছিলাম কোনো একটা পারপাসে, সেখানে আমি দুটো মেটাল দিয়েছিলাম, একটা দিয়ে হয়তো একটা এক জায়গায় লাগিয়েছি, ওর ওপর হয়তো জয়েন্ট হিসাবে আমি আরেকটা মেটাল লাগিয়েছি। সাপোজ জাহাজের নিচে, কিভাবে বলবো, জাহাজের নিচে একটা মেটাল শিট লাগানো আছে, ঠিক আছে? মেটাল শিট গুলো জাংশন আছে, হ্যাঁ, পাত এনে এনে বসানো হয়েছে, তো সেই জাংশন গুলোকে আমি আরেকটা মেটাল দিয়ে চিপিং করেছি। বুঝতে যদি অসুবিধা হয় বলবে। আর দুটো ওই একটা ফার্স্ট যে মেটালটা দিয়েছিলাম সেটা জাংশন গুলোকে আমি একটা সেকেন্ড মেটাল দিয়ে চিপিং করেছি, করে করে জুড়ে 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 আমি নিচটা বানিয়েছিলাম। এইবার সমুদ্রের জলের মধ্যে দিয়ে ও বছরের পর বছর যাচ্ছে যাচ্ছে, সমুদ্রের নোনা জলের সাথে কন্ট্যাক্টে আসছে। এতে কি হচ্ছে, কিছুদিন বাদে আমি কি দেখছিলাম, আগের বার যেখানে দেখেছিলাম মেটালটা ভ্যানিশ হয়ে গেছে, এবার সেটা হচ্ছে না। সেটা কি দেখছি জানো? দুটো মেটাল ছিল তো, একটা মেটাল যেরকম পাতলা হওয়ার, থিন হওয়ার হচ্ছে, আরেকটা মেটাল সেটা আস্তে আস্তে মোটা হয়ে যাচ্ছে। ওয়ান ইজ থিনার, অ্যানাদার ইজ থিকার। কি মনে হয় এর কারণটা কি? কেন কেন হচ্ছে? একজন যে ভয় পাচ্ছে তো বুঝলাম,
ইলেকট্রনটা কারণ ওই একটার দুজনের ইলেকট্রন মধ্যে, বা ওর আয়ন গুলো আরেকটাতে মধ্যে দিয়ে সঞ্চিত হচ্ছে, যে কারণে সেটা থিনার হচ্ছে আর Yes, এটা। একদম ঠিক। যে থিনার হচ্ছে তার মানে সে ক্ষয় পাচ্ছে, তার ইলেকট্রন গুলো বেরিয়ে যাচ্ছে মাইনাস। আর যে থিকার হচ্ছে, যে মোটা হচ্ছে, কি হচ্ছে, যে ক্ষয় পাচ্ছিল সে গিয়ে ওর ওপর জমছে। এতে কি হচ্ছে, দুটো কাজই হচ্ছে না, দুটো মেটালের কেউই আর কাজ করতে পারছে না। যে পাতলা হচ্ছিল সে তো পারছেই না, সে তো শক্তি ক্ষয় করছে। আর যার উপর মোটা হয়ে জমছে সে ওই লোড নিতে পারছে না, সে একটা সময় জাংশন থেকে ভেঙে বেরিয়ে যাবে। সো দিস ইজ ইলেকট্রোকেমিক্যাল করোশন। এখানেও সমুদ্রের জলটার কিন্তু অবদান আছে। অবদানটা কি বলতে পারো? ও এই যে ইলেকট্রনটা ফ্লো করছে, ওই ফ্লোতে হেল্প করছে। দ্য সলিউশন ইজ নাও ম্যাডাম ও কি ওখানে অনুঘটক হিসেবে কাজ করছে, যেটাকে বলে? না, অনুঘটক নয় বাবা, ও ওখানে মিডিয়াম, মাধ্যম। হ্যাঁ, তোমার বুঝতে পেরেছি, মানে রিয়াকশনটা ওর হতে গেলে তো মাধ্যমে ওই একটা ইলেকট্রন মাধ্যম গুলো বা লাগে। আয়ন গুলো ট্রান্সফার ইয়েস, হচ্ছে আর কি। ইয়েস। সো ওকে। ইলেকট্রোকেমিক্যাল করোশনে তাহলে আমি তিনটে জিনিস শিখলাম। ওয়ান মেটাল ইজ ডিগ্রেডেড, অ্যানাদার মেটাল ইজ ডিপোজিটেড, মানে তার উপরে জমা হচ্ছে, and another, the third one is act as a medium. এখান থেকে এই কনসেপ্ট আসছে অ্যানোড, ক্যাথোড আর ইলেকট্রোলাইট, এবং সব মিলে যে সিস্টেমটা তৈরি হচ্ছে তাকেই বলে ইলেকট্রোলিসিস। এই ইলেকট্রোলিসিসের জেনারেল পার্টটাই এই চ্যাপ্টারটার আগে আছে, যেটা স্যার পড়াবেন। ইলেকট্রোলিসিস ইউনিট 5 বলেছিলাম না শুরুতেই, যে করোশনটা কিন্তু চ্যাপ্টারের নাম নয়, চ্যাপ্টারের নামটা হচ্ছে ইলেকট্রোলিসিস। ইলেকট্রোলিসিস কি এবং এই ইলেকট্রোলিসিসের ফলে আমরা কি কি দেখতে পাই তার একটা পার্ট হচ্ছে করোশন। তো আমি অ্যাপ্লিকেশনটা পড়াচ্ছি, স্যার বেসিকটা পড়াবেন, ঠিক আছে? বুঝতে কোনোটাই অসুবিধা হবে না। তো ইলেকট্রোকেমিক্যাল করোশনে কি হচ্ছে, খুব সহজ কথায় আমরা ইলেকট্রোকেমিক্যাল করোশনে কি দেখতে পাই, একটা অ্যানোড, একটা মেটাল যে ক্ষয় পাচ্ছে তাকে আমরা বলি অ্যানোড। পরে আমি বুঝিয়ে দেবো কিভাবে মনে রাখতে হয়, আমি বুঝিয়ে দেবো, খুব সহজে বুঝিয়ে দেবো। অ্যানোড, যার ওপর গিয়ে জমছে সে হচ্ছে ক্যাথোড। ভালো করে বোঝো, ক্যাথোড। আমি সমুদ্রের জাহাজের নিচে দুটো মেটাল লাগিয়েছিলাম, মেটাল এ, মেটাল বি। মেটাল এ ক্ষয় পেয়ে পেয়ে বি এর ওপর গিয়ে ডিপোজিট করে গিয়েছে, এবং এই ডিপোজিশনে হেল্প করেছে সমুদ্রের জলটা। সো আমার পারপাস ফুলফিল হলো কি হলো না, বলো? আমার এই পারপাসটা কি ফুলফিল হলো, যে কারণে আমি মেটাল দুটো ব্যবহার করেছিলাম? আর আজ যে রিয়াকশনটা এসে দাঁড়ালো, যে ঘটনাটা নো আমি ম্যাম। তোমাদের বললাম, পারপাস না আমার ম্যাম, ফুলফিল তো হলো না। তাহলে আমার চোখে এটা করোশন, তোমার আমার চোখে আমাদের পারপাস ফুলফিল হলো না। আমাকে কি করলো, জাহাজটাকে ডকে তুলে ওকে আবার রিপেয়ার করতে হলো। তো আমার এখানে পারপাস ফুলফিল হলো না। তো তোমার আমার চোখে এটা হচ্ছে করোশন। আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। আরেকটা ঘটনা শুনি। আমার একটা লোহার কাঁচি আছে, ঠিক আছে? আমি কাঁচিটাকে ব্যবহার করি, দুদিন ছাড়া ছাড়া ওটায় করোশন হয়, জং পড়ে, হাতে অসুবিধা হয়। আমি কি করলাম, আমি একটা সেই একই একটা নোনা জল নিলাম, সল্ট ওয়াটার নিলাম, সোডিয়াম ক্লোরাইড। সল্ট ওয়াটার কি, অ্যাকচুয়ালি সোডিয়াম ক্লোরাইড নিলাম, নিয়ে এর মধ্যে কাঁচিটাকে ডোবালাম। আর একটা খুব চট করে ক্ষয় পেয়ে যায় এরকম একটা মেটালকে নিলাম। খুব চট করে ক্ষয় পায় হচ্ছে দুজন, জিঙ্ক আর ম্যাগনেসিয়াম। ও দিলেই হাওয়া হয়ে যাবে। হাওয়া হওয়ার একটা গল্প বলবো এরপর, দাঁড়াও, আমার চোখে দেখা। জিঙ্ক একটা, তাহলে আমি কি করলাম, একটা পাত্র নিলাম, তার মধ্যে সল্ট ওয়াটার নিলাম। সল্ট ওয়াটার নেওয়ার পর আমি একটা দিকে কাঁচি ডোবালাম, কাঁচিটাকে দাঁড় করিয়ে রাখলাম যেন বডিতে না টাচ করে পাত্রটা, জাস্ট ডিপ করে রাখলাম হ্যাঙ্গিং। আরেকটাতে যে মেটালটা খুব ক্ষয় পায়, জিঙ্ক, তাকে আমি আরেক দিকে হ্যাং করালাম। এই অবস্থায় রেখে দিতে পারো, অনেকদিন টাইম লাগবে, অতদিন বসে থাকলে কাঁচিটা ব্যবহার করবে কখন? এবার আমরা কি করলাম, এই দুটোকে মানে এই জিঙ্ক আর তোমার ওই লোহার কাঁচিটাকে ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম। তাতে কি হলো, ভেতরে একটা অটোমেটিক রিয়াকশন তৈরি হলো। ওই জাহাজটা যখন সমুদ্রের নিচে যেত, 2 বছর ধরে যাওয়ার পর ওই ক্ষয় পেয়েছিল সাপোজ, এখানে আমি 2 বছর তো ওয়েট করতে পারবো না বাবা। আমি ওটাকেই তাড়াতাড়ি করার জন্য একটা সেল ফর্ম করে ফেললাম, ব্যাটারি দিয়ে কানেক্ট করে দিলাম, ব্যাটারি অন করে দিলাম। কিছু একটা নির্দিষ্ট টাইম বাদে দেখা গেল জিঙ্কের তুমি যে
পাতটা ঢুকিয়েছিলে সেটা নেই, আর লোহার কাঁচিটা যে ঢুকিয়েছিলে তার উপরে দেখলে জিঙ্কের একটা আস্তরণ পড়ে গেছে। সো দ্যাট ইজ অলসো আ করোশন, কিন্তু একে আমরা করোশন বলবো না। কেন বলতে পারো? দুটো ঘটনা কিন্তু সেম, জাহাজের নিচে যে যাচ্ছিল এ আর বি মেটাল সে যা করেছে আর তুমি যেটা করলে দুটো কিন্তু সেম, কিন্তু সেকেন্ডটা করোশন নয়। কেন বলো তো? কারণ এখানে আমার কোনো ক্ষতি হয়নি বা এখানে আমার লাভ হলো। পারপাসটা সলভ হয়েছে, আমি তো কাঁচিটাকে বাঁচাতে চেয়েছিলাম। হ্যাঁ আমার তো জিঙ্ক নিয়ে মাথা ব্যথা নয়, আমার তো মাথা ব্যথা ছিল কাঁচিটা। তো আমি কাঁচিটাকে বাঁচাতে পেরেছি, ফার্দার ওকে আমি তুলে আনলাম, ক্লিন করলাম, ব্যাটারি অফ, অবশ্যই ব্যাটারি অফ করে তুললাম, আদারওয়াইজ কারেন্ট খাবে। ব্যাটারি অফ করলাম, ওকে তুললাম, তোলার পর ড্রাই ফ্রাই করে আর যা যা করার করে আমি দিব্যি ওটাকে ব্যবহার করছি। ফার্দার ওর ওপর আর কোনো আগে যে পিওর কাঁচিটা ব্যবহার করার সময় যে অসুবিধাটা হতো, দুদিন ছাড়া ছাড়া জং পড়তো, সেইটা আর হচ্ছে না। তো দুটোর ঘটনা কি সেম? আমি যে দুটো মানে টেকনোলজি কিন্তু জাহাজের তলায় যে ঘটনাটা হচ্ছে, No, এই ma'am. ঘটনাটা ও ম্যাম দুটোর কিন্তু হ্যাঁ ঘটনাটা সেম নয়, একটা আমার সুবিধার জন্য, একটা অসুবিধার জন্য। যেটা অসুবিধা তৈরি করেছিল প্রথমটা জাহাজেরটা, সেটা করোশন, আর এটা আমাকে ফায়দা দিল। দিস হেল্প আস টু ট্রান্সফর্ম। তো দিস ইজ আ ইলেকট্রোপ্লেটিং। তো জিনিসটা সেম, এই পুরো ঘটনাটা বলার একটাই উদ্দেশ্য, একটা জিনিস খুব ক্লিয়ার কাট মনে রাখো, করোশন একটা মেটাল ক্ষয় পেয়ে আরেকটা মেটালের উপর যাচ্ছে, ঠিক আছে? এইটা যদি তোমার আউট অফ কন্ট্রোল হয়, দ্যাট ইজ করোশন। আর এটা যদি তোমার কন্ট্রোলে হয়, তুমি করো, তাহলে দ্যাট ইজ ইলেকট্রোপ্লেটিং। করোশন আর ইলেকট্রোপ্লেটিং এর কেমিস্ট্রি সেম। দ্য করোশন অ্যান্ড ইলেকট্রোপ্লেটিং বোথ আর সেম। ইয়েস, এটা যদি কারো শুনতে খুব অসুবিধা হয়, ভালো করে ভেবে দেখো। করোশন অ্যান্ড ইলেকট্রোপ্লেটিং বোথ আর সেম। করোশন অ্যাফেক্টস ইউ, করোশন তোমার ক্ষতি করে, বাট ইলেকট্রোপ্লেটিং তুমি যে মেটালটাকে বাঁচাতে চাইছিলে তাকে হেল্প করতে। তো দ্যাট ইজ ইলেকট্রোপ্লেটিং। তুমি কোন দিকে আছো তার উপর ডিপেন্ড করে এটা করোশন না ইলেকট্রোপ্লেটিং। ম্যাডাম তাহলে চলে আসি। সেকেন্ড টপিকটা গ্যালভানাইজেশন প্রক্রিয়ার মধ্যে পড়ে তো? ইয়েস, রাইট, এটাই Okay. গ্যালভানাইজেশন। স্যার যখন ইলেকট্রোলিসিস পড়াবে উনি এইটাই পড়াবেন, আমি যেটা আজকে গল্পে বললাম উনি এটারই ডিটেলটা উইথ ডায়াগ্রাম দেখাবেন। আচ্ছা ঠিক আছে। সো নেক্সট চলে আসি কেমিক্যাল করোশন। এটা খুব কম হয়, খুব একটা দেখা যায় না, এর অ্যাপ্লিকেশন কম, কিন্তু সিলেবাসের অন্তর্গত বলে আমরা করছি। হোয়াট ইজ কেমিক্যাল করোশন? হিয়ার সাম products are formed which get deposited on the surface of metal. এখানেও তাই হয় যে কিছু প্রোডাক্ট তৈরি হয় মেটালের থেকে, যেটা মেটালের ওপরেই জমা হয়। সবসময় মনে রাখবে করোশন কেমিক্যাল হোক, if it is chemical or it is electrochemical, in both the cases the places are same. That means the newly formed material is deposited on the original metal. এরা কখনো জায়গা চেঞ্জ করে না, সে যে ধরনেরই করোশন হোক না কেন। ইফ, এখানে কেমিক্যাল করোশন দু রকমের হয়। ইফ দ্য নিউলি ফর্মড প্রোডাক্ট আর ইনসলিউবল ইন ওয়াটার, দেন দেয়ার ইজ আ প্লাস পয়েন্ট। হোয়াট ইজ দ্য প্লাস পয়েন্ট? দ্যাট মিনস দ্য নিউলি ফর্মড প্রোডাক্ট ইজ নাও অ্যাক্ট অ্যাজ আ প্রোটেক্টিভ লেয়ার। সো ফার্দার করোশন may not be happen again. আমার করোশন হওয়ার পর মেটালের ওপর যে প্রোডাক্টটা ফর্ম হচ্ছে, যদি সেটা জলে অদ্রাব্য হয় তাহলে সেটা ফার্দার রিয়াকশন করবে না। ও তখন যেটুকু যা ক্ষয় পেয়েছে ওইখানেই জিনিসটা থেমে থাকবে, নতুন করে ক্ষয় আর হবে না। দেখবে কিছু গ্রিল ক্ষয় পেয়েও কিন্তু আছে, আর কিছু দেখবে ভেঙে বেরিয়ে গেছে। তো যে ক্ষয় পেয়েও আছে তার মানে কি, ওর ওপরে যেটা তৈরি হয়েছে দ্যাট ইজ ইনসলিউবল। ও আর কোনো ফার্দার রিয়াকশন করেনি, ও ওই যে চেপে বসে আছে, আর কাউকে আসতেও দেয়নি, নিজেও সরেনি। বাট ইফ ইট ইজ সলিউবল, দেন হোয়াট হ্যাপেন? ইট উইল বি ওয়াইপ আউট। যদি এটা সলিউবল হয় তাহলে নতুন বৃষ্টির জল পেয়ে ও আবার রিয়াকশন করতে বেরিয়ে পড়বে, যার ফলে তোমার অরিজিনাল যে মেটালটা ছিল ইট উইল বি ফার্দার এক্সপোজড ফর করোশন এন্ড গোয়িং টু ফার্দার ড্যামেজ। যদি মেটালের ওপর, যদি আমার আয়রনটার ওপর এমন একটা প্রোডাক্ট ফর্ম হলো যেটা বৃষ্টির জলের সাথে রিয়াকশন করে চলে যাচ্ছে, তাহলে কি হচ্ছে?
করোশনটা আসছে চলে যাচ্ছে, তুমি ভাবলে যাকে আবার পরিষ্কার হয়ে গেছে, কিন্তু পরিষ্কার হয়ে উল্টে ক্ষতি হয়েছে, আবার নতুন করে তো নিচের লেয়ারটা করোশন পাবে। এবার তা তুমি যে মেটালটা লাগিয়েছিলে ও তো ক্রমশ পাতলা হতেই থাকবে, হতেই থাকবে, হতে 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 দেখবে একটা শীট হয়ে হাওয়ায় দুলছে, তারপর বেরিয়ে চলে গেল। So chemical corrosions are two types. If the products corroded material are insoluble, then the further corrosion may not be happened. হয়তো হয় না। But in the second point, if the products are insoluble, that means the corroded products are soluble to water. Insoluble না, soluble. যদি দ্রাব্য হয়, if the products are soluble, then what happen? Then it will be again dissolved in water and further corrosion happens. বোঝা গেল? corroded মেটেরিয়ালটারও corrosion হচ্ছে, পুরনো মেটালটারও corrosion হচ্ছে, চলতেই থাকছে চলতেই থাকছে। এই হচ্ছে কেমিক্যাল corrosion. নেক্সট চলে আসি ইলেকট্রোকেমিক্যাল corrosion. It is defined as the chemical corrosion involving the transfer of electron, যেটা আমি তোমাদের বোঝালাম জাহাজের ঘটনাটা দিয়ে। হ্যাঁ, সেটাই এখানে এবার আমি ভাষায় বলছি। দেখো, এটা কিন্তু জাহাজের ঘটনাটা, এটা কিন্তু কাঁচির ঘটনাটা নয়। কাঁচির ঘটনাটা পরে স্যার আসবেন পড়াতে, এটা হচ্ছে জাহাজের ঘটনাটা। এবার আমি ভালো ভাষায় বলছি। It is defined as a chemical corrosion involving the transfer of electron. এটাও একটা কেমিক্যালি রিঅ্যাকশন হয় আগেরটার মতনই, বাট হিয়ার ইলেকট্রন ট্রান্সফার হয়, ইলেকট্রনের ট্রান্সফার হওয়া সম্ভব। কি হয়? This type of corrosion can take anyone on several forms. The mechanism of attack in an aqueous solution will involve some aspect of electrochemistry. There is a flow of electricity from the metal surface to the solution. And the solution may be a good conductor of electricity, like seawater, fresh water, soil, etc. এটা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল corrosion, যেটা আমি মুখে বললাম তার একটা স্ট্যান্ডার্ড ডেফিনেশন। তাহলে corrosion, ইলেকট্রোকেমিক্যাল corrosion কখন হবে? যখন এই মেকানিজমটাই একটা অ্যাকুয়াস সলিউশনের সাথে ইনভলভ থাকবে এবং সেখানে কিছু ইলেকট্রোকেমিস্ট্রির ঘটনা ঘটবে। ইলেকট্রোকেমিস্ট্রির ঘটনা মানেই হচ্ছে দুটো মেটাল ইনভলভ, যেটা আমি কাঁচি দিয়ে বোঝালাম। দুটো মেটাল ইনভলভ থাকবে, মাঝে একটা সলিউশন, যে বললো না যে অনুঘটকের কাজ করবে, অনুঘটক না, ওটা হচ্ছে মিডিয়াম। তার মানে সেটাই এখানে লেখা আছে, দেয়ার উইল বি আ ফ্লো অফ ইলেকট্রিসিটি, একটা ইলেকট্রিসিটি ফ্লো করবে। এই ফ্লোটা কিভাবে করবে? ডেফিনেটলি একটা মিডিয়াম থাকতে হবে, একটা সলিউশন থাকতে হবে। সেই সলিউশনটা কি হবে? সেই সলিউশনটার একটা কোয়ালিটি থাকা আবশ্যিক, দ্যাট ইজ দ্য গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। অর্থাৎ তড়িৎ পরিবহন করতে পারবে। এমন একটা সলিউশনে গিয়ে পড়লে যেখানে তড়িৎ পরিবহনই হয় না, তাহলে আর করোশন কি, প্লেটিং কি, কিছুই তো হবে না। সো দ্যাট ইজ আ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এবার এই গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি কিরকম হতে পারে? সি ওয়াটার হতে পারে, যেটা জাহাজের ক্ষেত্রে হয়, এবং প্র্যাকটিক্যালি এটা হয়ও। কিন্তু সব জাহাজের একটা লাইফ টাইম আছে, সব জাহাজ চিরকাল চলতে পারে না, তাকে তুলে আবার চেঞ্জ করতে হয়। সি ওয়াটার, ফ্রেশ ওয়াটারেও হতে পারে, একদম বিশুদ্ধ জলেও হয়, বিভিন্নটা বিভিন্ন রকম, বিভিন্ন মেটাল বিভিন্ন জায়গায় অ্যাক্ট করে, সয়েলে হয়। সো দিস ইজ ইলেকট্রোকেমিক্যাল corrosion, ঠিক আছে? হিয়ার অ্যানোড, এবার দেখো এখানে অ্যানোড ক্যাথোডের কনসেপশনটা আসছে। হিয়ার অ্যানোড ইজ দ্য পোর্শন অফ দ্য মেটাল সারফেস দ্যাট ইজ corroded and from which current leads to the metal. এখানে অ্যানোড হচ্ছে সেই মেটালটা যে ক্ষয় পাচ্ছে, যেমন কাঁচির ক্ষেত্রে ছিল জিঙ্কটা, যেটা খুব সহজেই ক্ষয় পাচ্ছে, এবং এই ক্ষয় পাওয়ার পর কারেন্টটা ওই ক্ষয়প্রাপ্ত মেটালকে নিয়ে সলিউশনে চলে যাচ্ছে। বোঝা গেল? দাঁড়া বাবা, হ্যাঁ সরি, এখানে হিয়ার যে one metal that is ready to corrode is placed in anode, and after placing in anode
the metal leads to the solution. সেই মেটালের অপরিভাগটা আস্তে আস্তে সলিউশনের মধ্যে যেতে শুরু করে, because with the help of electron, and the solution is a good conductor of electricity. The term cathode is used to describe the metals where the electrons or the previous metal will be deposited. এবার জিঙ্ক থেকে, যে বললাম জিঙ্ক থেকে যে মেটালটা বেরিয়ে যাচ্ছিল সলিউশনের মধ্যে, সেটা গিয়ে কোথাও জমা হবে, তো সে যার উপর জমা হলো তাকে বললো ক্যাথোড। তাহলে আমার লোহার যে কাঁচিটা, ওকে তো আমি বাঁচাতে চেয়েছিলাম, ওর ওপর কিছু পড়ুক এসে আমি চাইছিলাম, তো ওকে আমি ক্যাথোডে রাখলাম। আর the circuit is completed outside the solution through the direct metal contact or through a conductor joining the two metal pieces. মানে যেটা বললাম না, যে এমনি যদি ডুবিয়ে রাখো তাহলে 2 বছর লাগবে, যেরকম জাহাজে হয়েছিল। আর যদি তুমি এটাকে তাড়াতাড়ি করতে চাও তাহলে তোমাকে একটা পাওয়ার দিতে হবে, একটা ব্যাটারি কানেক্ট করতে হবে, এই ফ্লো অফ ইলেকট্রনটা বাইরে থেকে তোমাকে একটু হেল্প করতে হবে। এটাই শেষে বলেছে, the circuit has to be completed. The circuit must be completed through the direct metal contact through a conductor joining the two pieces of metal. So এই ইলেকট্রোকেমিক্যাল করোশন হচ্ছে এমন একটা জিনিস, আবারও বলছি খুব ভালো করে শোনো, দুটো ভাষাতেই বলবো। আর এই ইলেকট্রোকেমিক্যাল হচ্ছে এমন একটা করোশন যেখানে দুটো মেটাল থাকবে, দুটো মেটালের মধ্যে একজন খুব তাড়াতাড়ি ক্ষয় পাবে, যে কিনা অ্যানোডিক মেটাল, অ্যানোডে থাকবে, আরেকটা মেটাল যার ওপর গিয়ে জমা হবে, যে নিজে ক্ষয় পাবে না, উল্টে ক্ষয়প্রাপ্ত মেটালটাকে নিজের ওপরে চাপিয়ে নেবে, সেটা হচ্ছে ক্যাথোড। আর এই যে একদিক থেকে গিয়ে আরেক দিকে জমা হচ্ছে, এর জন্য, এই কাজটা করার জন্য কিছু হেল্পিং হ্যান্ড দরকার। সেই হেল্পিং হ্যান্ডটা দুটো, ওয়ান ইজ আ সলিউশন অর আ মিডিয়াম, যে কিনা ইলেকট্রন প্রবাহ করতে সক্ষম, গুড কন্ডাক্টর, এবং এই টোটাল প্রসেসটা হওয়ার জন্য সার্কিটটাকে কমপ্লিট করতে হবে। ইট ইজ আ সার্কিট, ইট ইজ আ রাউন্ড প্রসেস। তো সেই রাউন্ডের একটা দিক তো কমপ্লিট হয়েছে, আরেকটা দিক কমপ্লিট হতে হবে, দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্লাগ আ পাওয়ার অর ব্যাটারি। করোশনের ক্ষেত্রে বাইরে থেকে কোনো ব্যাটারি দিতে লাগে না, অটোমেটিক হয়ে যায়। লোহায় যে মরচে পড়ে, তুমি কি ব্যাটারি সেট করো না, ওখানে অটোমেটিক ফ্লো অফ ইলেকট্রনটা এয়ারের মাধ্যমেই হয়ে থাকে, সেখানে সলিউশন বা মিডিয়ামটাই সব কাজ করছে। সো দিস ইজ আ করোশন। যখন আমরা এই কাজটাই কোনো ব্যাটারিকে বসিয়ে করাই, দ্যাট ইজ ইলেকট্রোপ্লেটিং, এটাই তখন ইলেকট্রোকেমিক্যাল করোশন অটোমেটিক্যালি হ্যাপেন। এটা অটোমেটিক্যালি হয়, এটাকে কিছু করতে লাগে না, বাইরে থেকে কিছু করতে লাগে না, এই যে টোটাল সার্কিটটা কমপ্লিট, এটা নেচারই করে দেয়। ওকে, নেক্সট, হাইড্রোজেন লিবারেশন মেকানিজম। হাইড্রোজেন লিবারেশন মেকানিজম আর এর পরে আছে অক্সিজেন লিবারেশন মেকানিজম, সেটা আমি একটু দেখিয়ে রাখছি আজকে, এটা আমি ডিটেলে যাব না, কারণ অলরেডি যা পড়েছো সেটাকে আগে ডাইজেস্ট করো, আর একটা চাপালে নিতে পারবে না। হাইড্রোজেন লিবারেশন হচ্ছে, জাস্ট একটু চোখের দেখা দেখে রাখো, সেটা হচ্ছে এই ইলেকট্রোকেমিক্যাল যে করোশন, সেটাই দুভাবে হয়। একটা হচ্ছে প্রেজেন্স অফ হাইড্রোজেন। প্রেজেন্স অফ হাইড্রোজেন, এই যে আয়রন, এখানে সব জায়গায় আয়রনকেই এক্সাম্পল হিসাবে দেখানো হয়, তোমরাও পরীক্ষায় আয়রনকেই এক্সাম্পল হিসাবে দেখাবে। দেখো আয়রন ক্ষয় পাচ্ছে, তাই ওকে প্রথমে, এই যে আমি অ্যারো দিয়ে দেখাচ্ছি, ওকে এই অ্যানোডিক রিঅ্যাকশনে রাখা হয়েছে, ঠিক আছে। আয়রন ক্ষয় পেয়ে ফেরি Fe থেকে Fe2+ হলো, দুটো ইলেকট্রন বেরিয়ে গেল। নেক্সট কি হচ্ছে, এই যে দুটো ইলেকট্রনটা বেরোলো, মানে যে ক্ষয় পাচ্ছে, সে কি করলো, এটা তো হাইড্রোজেনের জন্য হচ্ছে, তার মানে ও যে এনভায়রনমেন্টে আছে, সেটা হতে পারে অ্যাসিড, হতে পারে অন্য কিছু, সেখানে হাইড্রোজেন আছে। তো সেই হাইড্রোজেন এই ইলেকট্রন গুলো, মানে আয়রনের ফেলে দেওয়া ইলেকট্রনটা নিয়ে নিল, নিয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। তা এই যে একজন ছাড়লো, আয়রন ছাড়লো, হাইড্রোজেন নিল, এর ফলে এই ওভারঅল রিঅ্যাকশনটা তৈরি হলো। তার ফলে কি হলো, আয়রন কনভার্ট, তুমি যে পিওর আয়রনটা ব্যবহার করছিলে, সে এখন Fe2+ ফেরাসে হয়ে গেল। তুমি ব্যবহার করছিলে পিওর আয়রন, আয়রন মেটাল, সেটা হয়ে গেল ফেরাস আয়ন। এই যে কনভার্সন, দ্যাট ইজ হ্যাপেন্ড ডিউ টু দ্য ডিসপ্লেসমেন্ট অফ হাইড্রোজেন।
and this is called electrochemical corrosion with the help of hydrogen. সেই রকম এই অংশটা আমি আবার পরের দিন পড়াবো। সেই রকমই অক্সিজেনও আছে। অক্সিজেনের ক্ষেত্রে কি হয়, অক্সিজেনও রাস্টিং যেটা হয় না সেটা কিন্তু এই অক্সিজেনের জন্যই হয়। সেখানেও অক্সিজেন একটা লেয়ারের মতন কাজ করে। এই যে আয়রন দেখো, আয়রন 2+ হলো, ক্ষয় পাওয়াটা সেম। এবার ওপাশে আগের বার হাইড্রোজেন ছিল, এখানে অক্সিজেন আছে। ওপাশে আগের বার হাইড্রোজেন গ্যাস তৈরি হয়েছিল, এখানে দেখো লাস্ট লাইনে হাইড্রক্সিল আয়ন তৈরি হচ্ছে, এবং যার ফলে এখান থেকেই তোমার রাস্ট ফর্ম করে। ফেরিক অক্সাইড FeOH হচ্ছে যেটা দেখছো, এটাই অ্যাকচুয়ালি রাস্ট। তোমরা মরছে বলে যেটাকে দেখতে পাও এটাই সেটা। তাহলে এই অংশ দুটো মানে হাইড্রোজেন অক্সিজেন এই দুটো আমি আবারও নেক্সট দিন ডিসকাস করব। আমি জাস্ট এটাকে টাচ দিয়ে গেলাম যে এতক্ষণ যে ইলেকট্রোকেমিক্যাল করোশনটা করলে তার পেছনে রিয়াকশনটা কি। রিয়াকশনটা দু রকমের হয়, একটা হয় হাইড্রোজেন, একটা হয় অক্সিজেন। তাহলে আমরা একটু রিকল করে নিই কি কি দেখেছিলাম। দেখেছিলাম হচ্ছে করোশন, ডেফিনেশন। করোশন হচ্ছে ডিস্ট্রাকশন অফ আ মেটেরিয়াল। করোশন কি কারণে হয় না, মেটালের এনার্জি বেশি থাকে, তাই সেই এনার্জিটাকে কাজে লাগাতে গিয়ে এমন কিছু মেটালিক কম্পাউন্ডে হয়ে যায় যাতে তার কোয়ালিটি ডিগ্রেড করে। ম্যাম আর ইরোশনের মধ্যে যে পার্থক্যটা বলেছেন ওই চারটে পার্থক্যই কি যথেষ্ট? একদম, এই চারটে ছাড়া আর কিছু হয়ও না। ঠিক আছে। নেক্সট ইরোশন। ইরোশনের সাথে করোশনের কি তফাৎ? ইরোশনের সাথে করোশনের তফাৎ হচ্ছে ওটা কেমিক্যাল, ওটা মানে করোশনটা। ফার্স্ট ওয়ান ইজ কেমিক্যাল, the erosion is physical. Corrosion is applicable for metal, erosion is applicable for soil. Corrosion never change its place, but erosion always change its place. Corrosion is a part of chemistry because it involves chemical reaction, but physical, there is no chemical reaction, so it is a part of a geography, that is the physical attribution. ম্যাডাম ওটা অ্যাপার্ট হয়ে আছে না, ওটা স্পেস হ্যাঁ, হবে না, এ আর পার্ট হবে। হ্যাঁ হ্যাঁ হবে, a part of geography. Next, what are the type of corrosion? That is chemical corrosion and electrochemical corrosion. Chemical corrosion, that is the chemical reactions are involved, and in case of electrochemical corrosion, there obviously a chemical reaction happened, but they are involved two metals and one medium. Chemical reaction, for chemical reaction, that means the first one, two things is necessary, that is a metal and a solution. But in electrochemical reaction, it is a complete package. It needs two metals for the flow of electron. Secondly, a solution which act as a medium, and the third one is a supply of power. If it is automatical, then it is corrosion, and if it is supplied by us, then it is a projected corrosion or electroplating. Chemical corrosion, two types. If it is insoluble, then further destruction or further corrosion was not happened. If the products, that means the corroded materials, are soluble, then it will invariably wipe out and newly corrosion has been started. And electrochemical corrosion, here we already discussed one anode that is ready to corrode, one cathode that is ready to deposit it, and there is a solution act as electrolyte, that is the medium, and a circuit that needs to complete the process. And the last two is hydrogen liberation and oxygen liberation. এই দুটো নেক্সট দিন থেকে, এই নেক্সট ক্লাসে আমি এইটার থেকেই আবার শুরু করব। ঠিক আছে, আমি এখানে স্ক্রিন শেয়ারিংটা স্টপ করছি।